নমস্কার, আমি উমাশঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো কেরিয়ার একাডেমি। তাহলে বন্ধুরা আসুন আজকের ভিডিওতে কিছু নতুন তথ্য নিয়ে আলোচনা করা যাক। তা হলো জেএসএসসি ম্যাট্রিক লেভেলের যে পেপার 1 সেই পেপার 1-এর আমরা পরীক্ষা কিভাবে দিব সেই নিয়ে আলোচনা। আগের ভিডিওতে আমি কিছুটা আলোচনা করেছি, সেই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ রাখছি। আর আজকে যা আলোচনা করব তা হলো আমরা জেএসএসসির যে ম্যাট্রিক লেভেলের পরীক্ষা দেব ওএমআর সিট বা সিবিটি মোডে, তার পেপার 1-এর যে কোশ্চেন সংখ্যা আছে তা হলো 120। 120-এর ভিতরে 80টা যে প্রশ্ন সেই প্রশ্ন হলো হিন্দির, আর 40টা যে প্রশ্ন সে হলো ইংরাজির। আজকে আমরা হিন্দি নিয়ে আলোচনা করব। হিন্দিতে যে 80টা প্রশ্ন থাকছে তার ভিতরে 60টা প্রশ্ন থাকছে গ্রামার থেকে, আর 20টা প্রশ্ন থাকছে আনসিন প্যাসেজ থেকে। আনসিন প্যাসেজ থেকে আপনি আনসিন প্যাসেজ যেটা থাকবে সেখান থেকে আপনাকে পড়তে হবে, আর পড়ার পরে আপনি তার উত্তর করবেন। তার উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে পড়ে সারাংশ বের করে সেখান থেকে আপনি উত্তর করবেন। এটা হলো আনসিন প্যাসেজ থেকে। আর আসছি গ্রামার থেকে। গ্রামার থেকে আগের ভিডিওতে আমি কিছুটা আলোচনা করেছি, আর এবারে কিছু আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব সংজ্ঞা বা বিশেষ্য নিয়ে। হিন্দিতে সংজ্ঞা বলে, বাংলাতে বিশেষ্য বলে। আর এই যে বিশেষ্য, এই বিশেষ্য বলা হলো, এটা কিন্তু বাংলা সিলেবাসে আছে। আপনারা দেখবেন বাংলা, হিন্দি, উড়িয়া এর যে সিলেবাস বা এর যে গ্রামার একটু ম্যাচ করে, তাই একটাকে ভালো করে রপ্ত করলে অন্যগুলোও কিন্তু হয়ে যায়। তবে এটা বলছি না সমান, একেবারে সমান নয়, কারণ অনেক জায়গায় ভাষা মাধুর্য, ভাষার ব্যবহার, ভাষার অর্থ এসব নিয়ে আলাদা হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব সংজ্ঞা বিশেষ্য নিয়ে। সংজ্ঞা কাকে বলা হয়? সংজ্ঞা বলতে কোনো কিছুর নামকে বোঝালেই তাকে সংজ্ঞা বলা হয়। এটা প্রশ্নের উত্তর। সংজ্ঞা কয় প্রকারের? সংজ্ঞাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। বিভিন্ন যে ব্যাকরণবিদ আছেন তারা ভাগ করেছেন, আর সেই নিয়ে আমি এখানে আলোচনা করছি। ব্যাকরণবিদরা কে ভাগ করেছেন, তো বিশেষ করে দুভাগে, মানে এটাকে বর্ণনা করা যেতে পারে দুই প্রকারে। একটা হচ্ছে যে যাকে আমরা গুনতি করতে পারি তাকে বলে গণনীয় সংজ্ঞা, আর যাকে আমরা গুনতি করতে পারি না তাকে বলে অগণনীয় সংজ্ঞা। গণনীয় আর অগণনীয়, গুনতি করতে পারি আর গুনতি করতে পারি না। তাহলে এখানে যেটা গুনতি করতে পারি সেখানে কি আসছে? জাতিবাচক আসছে। আর যেটা গুনতি করতে পারি না তা হলো ব্যক্তিবাচক, দ্রব্যবাচক, সমূহবাচক, ভাববাচক। এগুলো আমরা গুনতি করতে পারি না। আর আছে একটা যেটা বর্গীকরণ আছে যৌগিক এবং রূঢ় ও যোগ রূঢ়। এইভাবে একে আমরা যে সংজ্ঞার ভেদ, সেই ভেদে আমরা বর্গীকরণ করেছি, ক্লাসিফিকেশন করেছি। আবার আছে চতুর্থটা আলাদা আলাদা করে, যেটা পরম্পরাগত, আমাদের যেটা পরম্পরা থেকে চলে আসছে পুরনো যেটা, তা হলো 5 ভাগে ভাগ করা হচ্ছে: ব্যক্তিবাচক, জাতিবাচক, সমূহবাচক, দ্রব্যবাচক আর ভাববাচক। এগুলো একটু বোঝা উচিত, আর বোঝার পরে আপনার যখন পরীক্ষা হবে, সেই পরীক্ষা হলে আপনার রিকল হয়ে যাবে, আপনি কি পড়েছেন সেগুলা রিকল হয়ে যাবে, আর আপনি প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবেন। আমি এটা একটু ট্রিক্সের মতো আপনাদের সামনে রাখছি, আর আপনারা তাহলে এটা বুঝতে পারবেন। তাহলে আমরা আসি যে সংজ্ঞাকে যে আমরা আলাদা আলাদা ভাগে ভাগ করেছি, তা কিভাবে ভাগ করেছি। একটা যে ভাগ করা হয়েছে তাকে জীবন্ত আর একটা অজীবন্ত, এই নিয়ে ভাগ করা হয়েছে।
জীবন্ত অর্থাৎ যার প্রাণ আছে, প্রাণী বা প্রাণীবাচক, আর একটা অপ্রাণীবাচক যার প্রাণ নেই। প্রাণীবাচক বলতে যেমন লড়কা, ঘোড়া, পক্ষী ইত্যাদি, এদের জীবন আছে, তাই এরা প্রাণীবাচক সংজ্ঞা। আর যাদের জীবন নেই তারা অপ্রাণীবাচক সংজ্ঞা। যেমন গাছ, গাছের জীবন আছে কিন্তু সে এখান থেকে ওখানে যেতে পারে না, তাই ব্যাকরণবিদ এটাকে অপ্রাণীবাচকের সঙ্গে তুলনা করেছেন। ইট, দেওয়াল, জল, এইভাবে। দ্বিতীয় বর্গীকরণ যেটা গুনতি করতে পারা হয় আর গুনতি করতে পারা না। গুনতি করতে পারা হয় কি গণনীয় সংজ্ঞা, আর অগুন্তি অগণনীয়, যাকে গুনতি করতে পারা হয় না। একবচন, বহুবচন দুটি রূপে যাকে আমরা গুনতি করতে পারি তাকে হলো জাতিবাচক বা গণনীয়। আর যাকে গুনতি করতে পারি না সেখানে আসছে ব্যক্তিবাচক, দ্রব্যবাচক, ভাববাচক, সমূহবাচক। একে আমরা গুনতি করতে পারি না। তৃতীয় বর্গীকরণ রূঢ়, যোগরূঢ় আর আছে যৌগিক। রূঢ় বলতে এমন সংজ্ঞা যার খণ্ড নিরর্থক, যাকে আমরা ভাগ করতে পারি না, টুকরো করতে পারি না। আম, যেমন আম, আমকে আমরা আ আর ম আলাদা আলাদা করে দিই, তাহলে এর কোনো মানে হচ্ছে না। ঘর, ঘ, র, এর কোনো মানে হচ্ছে না। আর যৌগিক এমন সংজ্ঞা যার খণ্ড সার্থক হতে পারে, ওকে আলাদা করলেও যদি আমরা ভাগ করি তারও কিন্তু অর্থ বার হয়। যেমন রসাই ঘর, রসোই ঘর, একে যখন আমরা রসোই আর ঘর আলাদা আলাদা করি তখন রসোইয়েরও মানে আসে আর ঘরেরও মানে আসে। পুস্তকালয়, পুস্তক আলয়, হিমালয়, হিম আলয়, এগুলো হচ্ছে যৌগিক সংজ্ঞা, এগুলোকে বলে। যোগরূঢ়, যোগরূঢ় এমন সংজ্ঞা যার खंड सार्थक हो परंतु जिनका अर्थ खंड शब्द से केवल निकलने वाले अर्थ भिन्न हो। একটা বলছে যে একে টুকরো করা যেতে পারে কিন্তু এর থেকে যে মানে বার হয় তা কিন্তু আলাদা, তাকে বলে যোগরূঢ়। যৌগিক আর রূঢ় দুটো মিলেই যেটা যোগরূঢ়। আলাদা যেমনটা পঙ্কজ, পঙ্কজকে দুটি আলাদা আলাদা পঙ্ক ও জ। পঙ্কর অর্থ, পঙ্কর মানে অর্থ পাক, কাদা, পঙ্ক কিচড়, আর জ জন্ম হয়েছে জ। কিন্তু এর যে একসঙ্গে যার অর্থ হচ্ছে পঙ্কজ, পঙ্কজ অর্থাৎ পদ্ম ফুল, কমল। এটা পঙ্কজ আলাদা হচ্ছে আর পঙ্ক আর জ আলাদা হচ্ছে। যেখানে আমরা টুকরো করলে যদি মানে আলাদা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে যোগরূঢ়। আর টুকরো করলে যার কোনো মানেই হচ্ছে না তাকে আমরা রূঢ় বলছি। আর যার মানে হচ্ছে দুটোর মানে আগের শব্দটার যে আমরা টুকরো করার পরে যে টুকরো হলো সেগুলোর মানে আর আগের শব্দটার মানে যদি সমান থাকে তাহলে সেটা হচ্ছে যৌগিক। আর চতুর্থ বর্গীকরণ যেটা তা হচ্ছে ব্যক্তিবাচক, জাতিবাচক, তাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। ব্যক্তিবাচক, জাতিবাচক, সমূহবাচক, দ্রব্যবাচক আর ভাববাচক। আসুন এখানে আমরা এক একটা উদাহরণ দিয়ে বুঝি। ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক বলতে সেটা কোনো বিশেষ ব্যক্তিকে বোঝায়, তাই তাকে ব্যক্তিবাচক বলা হয়। যেমন গঙ্গা, তুলসীদাস, পাটনা, রাম, হিমালয়। জাতিবাচক, জাতি বলতে যেটা কোনো একটা জাতিকে নিয়ে বোঝায়, যেমনটা গায়, নদী, পাহাড়, মানুষ। মানুষ বলতে যেমন একটা নাম বোঝা যাচ্ছে ব্যক্তিবাচক, অর্থাৎ রাম না, সীতা না, লক্ষণ না, এভাবে কোনো নামকে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু মানুষ মানে জাত, একটা জাতকে বোঝাচ্ছে মানুষ। সেখানে রাম, লক্ষণ, সীতা যেই হোক না কেন তা হচ্ছে জাত। সমূহবাচক, সমূহবাচক বলতে যার সমূহ হয় সংজ্ঞা, সমূহবাচক সংজ্ঞা। যেমন ঝুন্ড, আর্মি, সৈনিক, এগুলো একটা দল থাকে।
দ্রব্যবাচক, দ্রব্যবাচক বলতে যেটা একটা কোনো বস্তুকে বোঝায় তাকে বলে দ্রব্যবাচক। ঘি, চাঁদি, পানি, পিতল, সোনা এগুলো দ্রব্য, অর্থাৎ কিছু জিনিস, সেই জিনিসটা নিয়ে যখন বোঝায় সেটাকে বলে দ্রব্যবাচক সংজ্ঞা। তারপরে আসছে ভাববাচক, যেটা একটা গুণ বোঝায় তাকে ভাববাচক বলে। গুণ বোঝায় তাকে, যেমন अच्छाई, চৌড়াই, মিঠাস, লম্বাই, বীরতা, अच्छाई। এখানে अच्छाई বলতে একটা তার গুণ বোঝাচ্ছে, চৌড়াই বলতে ওটাও একটা গুণ বোঝাচ্ছে, মিঠাস বলতে গুণ বোঝাচ্ছে, লম্বাই বলতেও গুণ বোঝাচ্ছে। সংজ্ঞা भेदों में परिवर्तन, जातिवाचक থেকে ব্যক্তিবাচক के रूपे, भाववाचक জাতিবাচকের রূপে আর ব্যক্তিবাচক জাতিবাচকের রূপে। এটা হচ্ছে সংজ্ঞা ভেদের পরিবর্তন। এটা বলা হচ্ছে কখনো কখনো জাতিবাচক সংজ্ঞা কোনো একটি বস্তু যখন বোধ করায় তখন তাকে ব্যক্তিবাচক, সেটা ব্যক্তিবাচক হয়ে যায়। পুরী শব্দের অর্থ গ্রাম বা নগর, কিন্তু এখানে প্রয়োগ কেবল জগন্নাথপুরীর হচ্ছে, এটা ব্যক্তিবাচক হয়ে যাচ্ছে। গোস্বামী একটা জাতি, গোসাই, কিন্তু এই শব্দের প্রয়োগ তুলসীদাসকে নিয়ে করা হয়েছে, তার জন্য একে ব্যক্তিবাচকের তে ধরে নেওয়া হয়, আর ওটা ব্যাকরণবিদরা করেছেন। ভাববাচক জাতিবাচকে, কোথাও কোথাও ভাববাচক সংজ্ঞার জাতিবাচক রূপে প্রয়োগ হয়ে থাকে, যেমন ইস কপি মে কোই तरह की लिखावटें है। এখানে লিখাবটেটা হচ্ছে যে এটা ভাববাচক, কিন্তু এটা জাতিবাচকের রূপে হয়ে যাচ্ছে। इस समय कोई बीमारियां फैली हुई है, এখানে বিমারিটা ভাববাচক, কিন্তু এখানে জাতিবাচকে রূপে প্রয়োগ হয়েছে। ব্যক্তিবাচক জাতিবাচকের রূপে, কখনো কখনো ব্যক্তিবাচক সংজ্ঞাটাও জাতিবাচকের রূপে দেখা যায়, যেমন गांधी अपने समय के कृष्ण थे। गांधी अपने समय के कृष्ण थे, এখানে কৃষ্ণ ব্যক্তিবাচক, কিন্তু এখানে গান্ধী अपने समय के कृष्ण थे, ওটা একটা জাতি বোঝাচ্ছে। ভাববাচক যে সংজ্ঞা তাকে আমরা কিভাবে আমরা নির্মাণ করব। জাতিবাচক সংজ্ঞা দূত দৈত্য, নর নরতা, নারী নারীত্ব, বুড়া বুড়াপা, মনুষ্য মনুষ্যতা ইত্যাদি। ব্যক্তিবাচক সংজ্ঞা থেকে ভাববাচক রাম রামত্ব, রাবণ রাবণত্ব, এইভাবে তো যুক্ত করে আমরা তাকে ব্যক্তিবাচক থেকে ভাববাচক সংজ্ঞাতে পরিবর্তন করছি। সর্বনাম থেকে আপনা আপনত্ব, বিশেষণ থেকে কঠোর কঠোরতা, ক্রিয়া থেকে খেলনা খেল, অব্যয় থেকে সমীপ সমীপ্য। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করবেন ও অল সিলেক্ট করবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর একটা লাইক দেবেন। বন্ধুরা আপনাদের মহামূল্য সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অন্তর থেকে অভিনন্দন। জয় হিন্দ।